রাসায়নিক বন্ধন শুরু করার আগে প্রথমে আমাদের বন্ধনগুলো কি কি হয় জানতে হবে। কি মোটামুটি আমরা যে বন্ধনগুলো জানি, কি কি বন্ধন জানি? আমাদের চিরপরিচিত রাখি বন্ধন জানি তো, কার কার মধ্যে? ভাই আর বোন, মোটামুটি। এখন আবার সবাই সবাইকে বেঁধে দেয়। তারপর আর কি? বর্তমান বৈশাখ মাস, বিবাহ বন্ধন প্রচুর পরিমাণে চলছে। কি এই তো ফাল্গুন বৈশাখ, এই ব্রাহ্মণরা জানবে যারা বিয়ে করাতে যায় তারা। আচ্ছা, তো যাই হোক, মোটামুটি এই বন্ধনগুলো আমরা সচরাচর শুনে থাকি। কিন্তু রসায়নে নতুন এক ধরনের বন্ধন হচ্ছে রাসায়নিক বন্ধন। কি রাসায়নিক বন্ধন? এখানে কার কার মধ্যে বন্ধন হবে? এখানে দুটো পরমাণুর মধ্যে বন্ধন হবে। ঠিক আছে, তাহলে বন্ধন বলতে আমরা সাধারণত এটাই বুঝে থাকি, যুক্ত হওয়া, একজন আর একজনের সাথে যুক্ত হওয়া। ভাই বোনের সাথে রাখি বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, মোটামুটি স্বামী স্ত্রী বিবাহ বন্ধন, আর হচ্ছে পরমাণু পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। তাহলে একটা পরমাণু আর একটা পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার যে প্রক্রিয়া বা পদ্ধতি, সেটি হচ্ছে রাসায়নিক বন্ধন। এইবার এখান থেকে যে প্রশ্ন আসে প্রধানত, এগুলো সামাজিক নিয়ম, সামাজিক কারণে যুক্ত হবে। কিন্তু এখানে রসায়নে পরমাণু, অর্থাৎ একটা পরমাণু কেন অন্য আর একটি পরমাণুর সঙ্গে যুক্ত হবে? তার কারণটা কি? তার প্রধান কারণ হচ্ছে, তোমরা জানো নিশ্চয়ই, কি বলো? নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করা বা অষ্টক পূর্তি, অষ্টক পূর্ণ হওয়া অথবা দ্বৈত পূর্ণ হওয়া। এই কারণের জন্যই একটা পরমাণু আর একটা পরমাণুর সঙ্গে যুক্ত হতে চায়। তো অষ্টক পূর্ণ হওয়া বা দ্বৈত পূর্ণ হওয়া। অষ্টক কি? শেষ কক্ষে বা যোজ্যতা কক্ষে, শেষ কক্ষে বা যোজ্যতা কক্ষে পূর্ণ ইলেকট্রন বিন্যাস, পূর্ণ ইলেকট্রন বিন্যাস। যেমন কি হিলিয়াম আমরা দেখেছি 1s2, অথবা নিয়ন আমরা দেখেছি 1s2 2s2 2p6, অর্থাৎ যোজ্যতা কক্ষে 2 + 6 8 ইলেকট্রন। সবাই হচ্ছে এরা 18 নম্বর শ্রেণীতে উপস্থিত। তো 18 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো উপস্থিত থাকছে, তাদের যোজ্যতা কক্ষে সম্পূর্ণ ইলেকট্রন থাকার জন্য বা ভর্তি ইলেকট্রন বিন্যাস থাকার জন্য তারা কি হয়? সাধারণ অবস্থায় নিষ্ক্রিয় হয়। আর সবাই চায় একটু নিষ্ক্রিয় হতে বা স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে মোটামুটি নিজেদের সুস্থিত করতে। সেই আশা বা আকাঙ্ক্ষা নিয়ে একটি পরমাণু আর একটি পরমাণুর সাথে যুক্ত হতে চায়। ফর এক্সাম্পল, একটি পরমাণু মনে করলাম সোডিয়াম, একদম সব থেকে সহজ যে উদাহরণ। ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি 1s2 2s2 2p6 3s1, তাহলে এর শেষ কক্ষে একটি ইলেকট্রন আছে। এ যদি একটি ইলেকট্রন বর্জন করে দিতে পারে, তাহলে এ কি করতে পারবে? শেষ কক্ষে 8টা বা 2s2 2p6 ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে। ঠিক আছে, এইবার আসি, তাহলে থাকলো Na, এ একটা ইলেকট্রন বর্জন করে দিল। বর্জন করে দিলে কিসে পরিণত হবে? ইলেকট্রনের আধিক্য কমে গেল বা ইলেকট্রনের সংখ্যা কমে গেল, প্রোটনের বা ধনাত্মক চার্জের আধিক্য বৃদ্ধি পেল। তাহলে Na থেকে কিসে তৈরি হবে? একটা ঋণাত্মক আধান কমে গেল, মানে Na+ পরিণত হলো। এই যে Na+, একে আমরা কি বলে থাকি? আয়ন। এটা
পরমাণু। এইবার প্রশ্ন আছে, দুজনের মধ্যে সুস্থিত কে, আয়ন নাকি পরমাণু? পরমাণু ইংরেজি অ্যাটম। তাহলে আয়ন এবং অ্যাটম দুজনের মধ্যে কে বেশি সুস্থিত? আয়ন বেশি সুস্থিত। আয়ন মানে সোডিয়াম ক্লোরিনের সঙ্গে যুক্ত হয় নাকি Na+Cl- আয়নের সঙ্গে যুক্ত হয়? তাহলে এই যদি আমরা সুস্থিতই পেলাম Na+, তাহলে কেন Na+Cl- এর সঙ্গে যুক্ত হতে যাবে? সুস্থিত সে এই কারণেই হতে চায়, অন্য কারোর সাথে যুক্ত হতে চায় না বলেই, নিষ্ক্রিয় মৌল অন্য কারোর সাথে যুক্ত হতে চায় না বলেই তো সে সুস্থিত। তাহলে এখানে এ কি করে আমরা সুস্থিত বলতে পারি আয়ন? ছেড়ে দিল, ঠিক আছে, পজিটিভ হয়ে গেল, কিন্তু আবার এখনই তো বললে তোমরা নিজেরাই যে যখন প্লাস হয়ে যাচ্ছে Na+ সে Cl- এর সাথে যুক্ত হয়, NaCl এর সঙ্গে যুক্ত হয় কি? সোডিয়াম পরমাণু ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয় কি? Na+ আয়ন Cl- আয়নের সঙ্গে যুক্ত হয়। তাহলে সে যদি সুস্থিত হবে বলে, মানে নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে সেই আশায় আয়নে পরিণত হলো, তাহলে তার কি উচিত ছিল? সুস্থিত থাকা, চুপচাপ বসে থাকা। কিন্তু যখনই সে আয়নে পরিণত হয়ে গেল, সে কি চুপচাপ থাকার পরিবর্তে অন্য কারোর সাথে যুক্ত হতে ছুটে গেল। বিষয়টা বোঝা গেছে? তাহলে আয়ন কি করে সুস্থিত হলো? আবার সেই শেষ কক্ষে 8টা হয়েছে, তার মানে কি সুস্থিতি কি পেল? তাহলে কে সুস্থিত হবে? পরমাণু সুস্থিত হবে নাকি আয়ন সুস্থিত হবে? গভীর একটা প্রশ্ন। এই প্রশ্নটা যখন অনার্স নিয়ে ভর্তি হই কলেজে, প্রথম ক্লাসে আমাদের অঞ্জলি ম্যাডাম একজন ছিলেন, তো সেই এই প্রশ্নটাই প্রথমে জিজ্ঞেস করেছিল। তা স্বাভাবিকভাবে সবাই প্রথম দিন, প্রথম ক্লাস, প্রথম প্রশ্ন, উত্তর দেওয়ার জন্য উৎসুক। তো হাত তুলে বললাম, তা আমাকে ধরলো যখন, যা বললাম আয়ন, একটা কথাই বললো, ক্লাস থেকে বেরিয়ে যাবে আর এত দূর পর্যন্ত যাবে যেখানে না কেমিস্ট্রি সি পর্যন্ত থাকে, মানে উত্তরটা ভুল। এই অর্থে ভুল, মানে পরে ব্যাখ্যা জানলাম যেটা, আয়ন সুস্থিত সেই অবস্থাতেই সুস্থিত যদি যে আয়ন ধনাত্মক আয়ন হলে তাকে সুস্থিতি দানকারী ঋণাত্মক আয়ন চারধার থেকে ঘিরে থাকে। অর্থাৎ যদি কোনো দ্রবণে থাকে তখনই আয়ন সুস্থিতি পাবে। Cl- আয়ন তখনই সুস্থিত হবে যদি এ চারদিক থেকে কোনো ধনাত্মক আধান দ্বারা বেষ্টিত থাকে। বোঝা গেছে? যখনই কেউ চার্জড হয়ে যাচ্ছে, চার্জ হয়ে যাওয়া মানে কি, তখন তার কাজ করার যে ক্ষমতা বা অ্যাক্টিভিটি সাধারণত বৃদ্ধি পাবে। তাহলে সে সুস্থিত হবে কি করে? বুঝতে পেরেছ? তাহলে সুস্থিত আয়ন, একটা আয়ন তখনই সুস্থিত হবে যখন সে দ্রবণে থাকবে, ঠিক আছে? আর পরমাণু তখন সুস্থিত হবে যখন সে কোনো স্বাভাবিক গ্যাসীয় মাধ্যমে থাকবে। কেন সুস্থিত হবে? সে তো নিস্তড়িত। আমরা জানি চার্জের থেকে যে নিস্তড়িত হয় সে অনেক বেশি সুস্থিত হয়। যদিও ইলেকট্রন বিন্যাস লাভের আশায় ছুটবে, তা সত্ত্বেও দেখা যাবে সে তড়িৎগ্রস্ত হয়ে পড়ছে। সেই তড়িৎগ্রস্ত হওয়ার জন্যই তাকে পরবর্তী কোনো বিক্রিয়ায় বা কারো সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনুপ্রেরণা লাভ করতে হয়, ঠিক আছে? তাহলে পরমাণু এবং আয়ন দুজনই সুস্থিত, তবে দুজন সুস্থিত হওয়ার মাধ্যম আলাদা। দুজন সুস্থিত হওয়ার মাধ্যম আলাদা। পরমাণু কিসে সুস্থিত থাকে? যে কোনো গ্যাসীয় মাধ্যমে। আয়ন কোথায় সুস্থিত হবে? দ্রবণে বা সলিউশনে। কেন? দ্রবণে বা সলিউশনে বিপরীত আধানযুক্ত আয়ন তাকে ঘিরে থাকে বা পরিবেষ্টন করে থাকে, ফলে তার ধনাত্মক বা ঋণাত্মক যেই চার্জই হোক না কেন সেটি সুস্থিতি লাভ করে। বোঝা গেছে? তো পরমাণু নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের আশায় ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন করে থাকে, কিন্তু ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন করার ফলে তার মধ্যে চার্জ বা তড়িতের উৎপত্তি হয় বা সেই পরমাণুটি আধানগ্রস্ত হয়ে পড়ে।
আর এই আধানই তাকে কি করে, পরবর্তী অন্য কোনো মৌলের সঙ্গে বা পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য মানে করে, তাকে অনুপ্রাণিত করে। ঠিক আছে, তাকে আরও ইনসিস্ট করে যে তুমি অন্য কারোর সঙ্গে যুক্ত হও, কেন, এখন তোমার অবস্থাটা হচ্ছে চার্জড হয়ে আছো। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম পরমাণু আয়নে পরিণত হবে, তারপর অন্য আর একটা আয়নের সঙ্গে যুক্ত হবে। এইভাবে যুক্ত হয়ে তারা কি করে, একটা পরমাণু আর একটা পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার যে ক্ষমতা বা প্রবণতা, সেটাকেই বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। বোঝা গেছে? তাহলে একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে প্রবণতা বা যার মাধ্যমে যুক্ত থাকে তারা, তাকে বলা হবে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন তিন ধরনের হয়ে থাকে: আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন, আবার অসমযোজী বন্ধন। আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন এবং অসমযোজী বন্ধন। আয়নীয় বন্ধনের মাধ্যমে যেসব যৌগ গঠন হয় তাদের বলা হয় আয়নীয় যৌগ। সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে যেসব যৌগ উৎপন্ন হয় তাদের বলা হয় সমযোজী যৌগ। এবং অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে যে যৌগ গঠন হয় তাকে বলা হয় অসমযোজী যৌগ। তোমরা সমযোজী যৌগ আর তড়িৎযোজী যৌগ সম্পর্কে পড়েছো। অসমযোজী যৌগ কি জানো? সেইগুলো আমরা এখানে কিছু কিছু পড়ব। এইবারে তাহলে এগুলো হয়ে গেছে, এগুলো নিশ্চয়ই লেখার দরকার নেই, আমি পরেরটা যাচ্ছি। যে রাসায়নিক বন্ধন তিন ধরনের হয়। এক নাম্বার হচ্ছে আয়নীয় বন্ধন, দু নাম্বার সমযোজী বন্ধন, তিন নাম্বার অসমযোজী বন্ধন। আয়নীয় বন্ধন, আয়নীয় বন্ধন গঠনের মাধ্যমে যে যৌগ গঠন হবে তাদের বলা হবে আয়নীয় যৌগ। সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে যে যৌগ গঠন হবে তাকে বলা হবে সমযোজী যৌগ। অসমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগ গঠন হবে তাকে বলা হবে অসমযোজী যৌগ। ঠিক আছে, তাহলে আয়নীয় যৌগ কি, সমযোজী যৌগ কি, আগে এই দুটো আলোচনা করব, তারপর আমরা অসমযোজী যৌগ কি সেই বিষয়ে জানব। তো আয়নীয় যৌগ হলো যেখানে আয়ন গঠনের মাধ্যমে যৌগ উৎপন্ন হবে বা একটা পরমাণু আর একটা পরমাণুর সঙ্গে যুক্ত হবে। কিভাবে? আয়ন গঠনের মাধ্যমে। তো প্রথমে যদি হেডিং করি আয়নীয় বন্ধন বা আয়নীয় যৌগ, কি হবে? প্রথমে পরমাণু কিসে পরিণত হবে? আয়নে পরিণত হবে। তারপর আয়ন পজিটিভ নিলাম আর আয়ন নেগেটিভ নিলাম। এরা কি হবে? দুজনে যুক্ত হবে। কিভাবে? কুলম্বীয় আকর্ষণ বলের দ্বারা। কুলম্বীয় আকর্ষণ বল বা স্থির তড়িৎ আকর্ষণ বল যুক্ত হয়ে যে যৌগ গঠন করবে তাদেরকে বলা হবে আয়নীয় যৌগ। এই পর্যন্ত বোঝা গেছে? এইবার আমরা একটা একটা করে উদাহরণ দেখব। প্রথম উদাহরণ সোডিয়াম ক্লোরাইড, Na এবং Cl। মনে করো Na পরমাণু, তাহলে Na পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক 11। সেখান থেকে ও কী করলো? একটা ইলেকট্রন বর্জন করলো, প্লাস হয়ে গেল। Cl17 একটা ইলেকট্রন গ্রহণ করলো, Cl মাইনাস হয়ে গেল। তারপর
Na প্লাস এবং Cl মাইনাস পরস্পর যুক্ত হয়ে NaCl যৌগ গঠন করলো। ঠিক আছে, বা এটাকে আমরা এইভাবে না লিখে এইভাবেও দেখাতে পারি, যেটা তোমরা ছোটবেলা শিখেছিলে। যোজ্যতা কক্ষে একটি ইলেকট্রন আছে, Cl এর যোজ্যতা কক্ষে 7টি ইলেকট্রন আছে, তাহলে সেখান থেকে একটি ইলেকট্রন চলে আসবে, এসে Na প্লাস হবে, Cl মাইনাস হবে, তারপর NaCl গঠন হবে। ঠিক ছিল। এইবার তোমরা Al2O3 বা অ্যালুমিনিয়াম অক্সাইড, তার গঠন বিন্যাস কেমন হবে নিজেরা করে ফেলো। অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম আচ্ছা এখানে লিখি অ্যালুমিনিয়াম 1 2 3, আর একটা অ্যালুমিনিয়াম 1 2 3, অক্সিজেন, এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, যোজ্যতা কক্ষে 6টা। এরকম নিশ্চয়ই এই একটা ইলেকট্রন দেবে, এই একটা দেবে, এই একটা দেবে, তাহলে সেখান থেকে কি পাওয়া যাবে? একটা অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন বর্জন করেছে। 3টে ইলেকট্রন বর্জন করলে 3টে ইলেকট্রন ঘাটতি হবে, অর্থাৎ Al3+ তৈরি হবে। তার সঙ্গে অক্সিজেন 2টো ইলেকট্রন গ্রহণ করেছে, কিন্তু মোট আছে এখানে 3টে অক্সিজেন, তাহলে 3O2-। তারপরে আমরা কি করতে পারি, যেহেতু অ্যালুমিনিয়ামের সংখ্যা 2টো নিচে লিখলাম, অক্সিজেনের সংখ্যা 3টে নিচে লিখলাম, অর্থাৎ Al2O3 গঠন আমরা এইভাবে দেখাতে পারি। হয়েছে। এইবার অ্যালুমিনিয়াম অক্সাইড হলো আর সোডিয়াম ক্লোরাইড হলো, এই যৌগগুলো হচ্ছে কি তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ। কিভাবে গঠিত হয় এরা? আয়নীয় বন্ধন গঠনের মাধ্যমে। এইবার আসি, পর্যায় সারণী পড়ে নিয়েছি, পর্যায় সারণীর একটু ধারণা যদি কাজে লাগাই, সেখানে দেখতে পাবো পর্যায় সারণীতে 1 2 এবং 13 এই যে শ্রেণী রয়েছে, এই শ্রেণীর মৌলগুলোর শেষ কক্ষে একটা করে ইলেকট্রন, শ্রেণী 1 হলে একটা ইলেকট্রন, শ্রেণী 2 হলে 2টো ইলেকট্রন এবং শ্রেণী 13 হলে 3টি ইলেকট্রন থাকে। এইবার যদি আমরা এই ধারণা, আয়নীয় যৌগ গঠনের ধারণা পর্যায় সারণীর সাথে লিঙ্ক করি, তাহলে দেখতে পাবো আয়নীয় যৌগ সেই সমস্ত মৌল দ্বারা গঠিত হয় যারা পর্যায় সারণীতে 1 2 এবং 13 নম্বর শ্রেণীতে অবস্থিত। কেন বলবে তোমরা? তার কারণ আয়নীয় বন্ধন গঠন করার জন্য কি হতে হবে? ইলেকট্রন বর্জন অথবা ইলেকট্রন গ্রহণ হতে হবে। তাহলে পর্যায় সারণীতে 1 2 এবং 13 নম্বর শ্রেণীর যে মৌলগুলো, তাদের শেষ কক্ষে একটা, 2টো এবং 3টে, 1 2 এবং 13 তাদের শেষ কক্ষে একটা, 2টো এবং 3টে ইলেকট্রন থাকে, তাই তারা সহজে ইলেকট্রন বর্জন করে দিয়ে আয়নে পরিণত হতে পারে। অপরপক্ষে যারা 17, যারা 16 নম্বর শ্রেণীতে আছে, কখনো কখনো 15 নম্বর শ্রেণীর মৌলও হয়, তাহলে 16 17 এবং 15 এই শ্রেণীর মৌলগুলি তারাও একই রকমভাবে শেষ কক্ষে 7টি 6টি এবং 5টি ইলেকট্রন থাকার জন্য তারা কি করতে পারে? ইলেকট্রন গ্রহণ করে নেওয়ার একটা প্রবণতা দেখায়। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস হবে, ইলেকট্রন বর্জন করলে প্লাস হবে। এইবার আসি, তাহলে যেহেতু আয়নীয় যৌগ গঠন করার জন্য মাইনাস এবং প্লাস বা ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন প্রয়োজন, ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন প্রয়োজন,
তাই যেসব মৌলগুলো ইলেকট্রন গ্রহণ অথবা বর্জনে সক্ষম তারাই আয়নীয় যৌগ গঠন করতে পারবে। বা ঘুরিয়ে বলতে পারি, পর্যায় সারণীর শ্রেণী 1, 2 এবং 13, তার সাথে শ্রেণী 17, 16 এবং 15, এই দুটি শ্রেণীর যদি মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করবে মনে করে, তাহলে তারা আয়নীয় বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত হবে। আয়নীয় বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত হবে। আর এই যৌগগুলোকে কি বলা হবে? আয়নীয় যৌগ। এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তাহলে আয়নীয় যৌগ এই পর্যন্ত জানতে পারলাম। এইবার আয়নীয় যৌগ তাদের নিজস্ব কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেটা আমরা আগেও পড়েছি। কি কি আয়নীয় যৌগের বৈশিষ্ট্য আছে? আয়নীয় যৌগ সাধারণত স্বতন্ত্র অণু হিসেবে অবস্থান করতে পারে না, এটা প্রথম এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আয়নীয় যৌগ স্বতন্ত্র অণু হিসেবে অবস্থান করতে পারে না, পরিবর্তে তারা কি কেলাস গঠন করে। স্বতন্ত্র অণু বলতে এই যে আমি এখানে লিখলাম Al2O3 বা একটু আগে লিখেছিলাম NaCl, এরা কি স্বতন্ত্র অণু। একটাই NaCl বললাম মানে একটা NaCl হলো, অথবা Al2O3 বললাম একটা Al2O3 হলো, মানে স্বতন্ত্র। কিন্তু এরা প্রকৃতপক্ষে এরকম স্বতন্ত্র অবস্থায় থাকতে পারে না। কারণ কি, আয়নীয় যৌগ যখন গঠন হয় তখন বিপরীত আধানধর্মী একাধিক আয়ন পরস্পরকে চারদিক থেকে ঘিরে ধরে এবং তারা একটা কঠিন কেলাস আকার বা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট যৌগ গঠন করে। নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট যৌগ, জ্যামিতিক আকৃতি বলতে আমরা বুঝি ঘনক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলো কি জ্যামিতিক আকৃতি বিশিষ্ট? তাহলে নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট যৌগ গঠন করে, যাকে বলা হয় কেলাস। আয়নীয় যৌগের ক্ষেত্রে কি হয় বললাম, এরা কেলাস গঠন করে। কেলাসটা কি, বিপরীত আয়নগুলি পরস্পরকে চারদিক থেকে ঘিরে ধরে এবং তার ফলে এদের মধ্যে যে আকর্ষণ বলের সৃষ্টি হয়, সেই বলের প্রভাবে তারা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট বা নির্দিষ্ট জ্যামিতিক গঠন বিশিষ্ট যৌগ গঠন করে। আর অবশ্যই এরা কঠিন যৌগ, এদেরকে কেলাস বলা হয়। এদের নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি আছে, আমরা পরে জানবো। সরল হয়, মানে সরল ঘনক আকার কেলাস হয়, ষড়ভুজাকৃতি কেলাস হয়, সেগুলো আমরা পরে জানবো। তো যেটা বললাম, প্রথম বৈশিষ্ট্য আয়নীয় যৌগ কি, স্বতন্ত্র অণু হিসেবে থাকতে পারে না, পরিবর্তে তারা কেলাস হিসেবে অবস্থান করে। আর কেলাসে যেহেতু একাধিক সংখ্যক আয়ন থাকে, তাই তাদেরকে আমরা এই পৃথক অণু NaCl হিসেবে লিখতে পারবো না। এদেরকে কিভাবে লিখে থাকি? NaCl ব্র্যাকেট দিয়ে হোল N, কারণ সেখানে অসংখ্য Na+ থাকে এবং অসংখ্য Cl- আয়নও উপস্থিত থাকে। বোঝা গেছে? অ্যালুমিনিয়াম অক্সাইড যদি হয়, একই রকমভাবে অসংখ্য অ্যালুমিনিয়াম 3+ আয়ন এবং তার সঙ্গে O2- আয়ন উপস্থিত থেকে এই ধরনের যৌগের কেলাস গঠন করে। ঠিক আছে, তাহলে আয়নীয় যৌগের প্রথম বৈশিষ্ট্য কি, এরা কেলাস হিসেবে অবস্থান করে। তাহলে আয়নীয় যৌগের বৈশিষ্ট্য, 1 নাম্বার বৈশিষ্ট্য কেলাস গঠন করে। আর কেলাস গঠন করে এখানেই বলে দিলাম কি, স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই, স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই। তার পরিবর্তে কি, একাধিক আয়ন পরস্পরকে ঘিরে ধরে এবং তারা নির্দিষ্ট জ্যামিতিক গঠনাকৃতি বিশিষ্ট যৌগ গঠন করে। এইবার আর একটা ধর্ম কি, এরা তড়িৎ পরিবহনে সক্ষম। তড়িৎ পরিবহনে সক্ষম, আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য যৌগের নাম শুনেছি। তড়িৎ বিশ্লেষ্য যৌগের নাম শুনেছি নিশ্চয়ই। মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মানে কি যারা জলীয় দ্রবণে বা আয়নিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। তার উদাহরণ হিসেবে আমরা দেখি
যে বেশিরভাগ বা সব ধরনের আয়নীয় যৌগগুলোই তড়িৎ পরিবহনে সক্ষম হয়, আর এদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য যৌগ। তা এরা তড়িৎ পরিবহন করতে পারে কেন? তার প্রথম কারণ হচ্ছে এখানে যেহেতু আয়ন দিয়ে যৌগগুলো গঠিত এবং জলীয় দ্রবণে বা জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তারা কি আয়ন হিসেবে অবস্থান করে। তাহলে NaCl যদি কেলাস নেওয়া হয়, তাকে জলীয় দ্রবণে মিশিয়ে দিলে ও কি তৈরি করবে? Na+ এবং Cl- আয়ন গঠন করবে। তাহলে এরা কি আয়ন, আর আয়ন আমরা জানি তড়িৎ পরিবহনে সক্ষম। তবে এখান থেকে প্রশ্ন যদি থাকে কঠিন NaCl তড়িৎ পরিবহনে সক্ষম কিনা বলো, কি হবে? তড়িৎ পরিবহন করতে পারবে? পারবে না। কারণ কি? এখানে আয়ন মুক্ত অবস্থায় থাকে না, পরিবর্তে বদ্ধ অবস্থায় বা যুক্ত অবস্থায় থাকে, ফলে তড়িৎ পরিবহন করার ক্ষমতা থাকে না। বোঝা গেছে? 3 নম্বর কি জানি আমরা? গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। কেন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? কারণ এখানে যে আয়নগুলো থাকে তারা তড়িৎযোজী বন্ধন বা কুলম্বীয় আকর্ষণ বলের দ্বারা একজন আর একজনের সাথে শক্তভাবে আবদ্ধ থাকে। তাই তাদেরকে তাদেরকে যদি তরলে পরিণত করতে হয় বা ফোটাতে হয়, তাহলে অনেক বেশি পরিমাণে শক্তি প্রয়োগ করতে হবে। কেন? তারা তড়িৎযোজী বন্ধন বা তড়িৎ আকর্ষণ বল বা কুলম্বীয় আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে থাকে। ঠিক আছে? এই পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই? তারপর আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা NaCl কে আমরা কি এইভাবে লিখতে পারি? এটা আমরা ছোটবেলাও পড়েছি। এইভাবে কি লিখতে পারি? লিখতে পারি না। কারণ কি? এখানে Na এবং Cl এর মাঝে বন্ড দেওয়া আছে। এই বন্ডটা কি প্রকাশ করে? এটা সমযোজী বন্ধন প্রকাশ করে। আর যেহেতু এদের মধ্যে কোনো প্রকৃত বন্ধন থাকে না, তাহলে এটা কি সমযোজী বন্ধন প্রকাশ করে। কিন্তু NaCl এর মধ্যে বা আয়নীয় যৌগের মধ্যে কোনো প্রকৃত বন্ধন থাকে না। তাহলে এবার তোমরা বলবে যে এখানে বন্ধন বললাম, আবার বলছি যে প্রকৃত বন্ধন থাকে না। এদের মধ্যে আকর্ষণ বল বা কুলম্বীয় আকর্ষণ বলের দ্বারা এরা যুক্ত থাকে, কোনো বন্ধন থাকে না এদের মধ্যে। এটা কখন প্রকাশ করতে পারবো? যদি সমযোজী বন্ধন হতো। তাহলে NaCl কে এইভাবে আমরা প্রকাশ করতে পারি না। বোঝা গেছে? তাহলে কি কি জানলাম? কেলাস গঠন করে, মানে নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট হয়। 2 নম্বর জানলাম কি তড়িৎ পরিবহনে সক্ষম হয়, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। আর 3 নম্বর কি জানলাম? এদেরকে আমরা এইভাবে বন্ধন আকারে প্রকাশ করতে পারি না, কারণ কি? এখানে প্রকৃত বন্ধন থাকে না। ঠিক আছে? এই পর্যন্ত। এইবার আর একটা বিশেষ বৈশিষ্ট্য কি? আমরা জানি যদি কোনো তড়িৎযোজী যৌগ জলে দিয়ে থাকি, তাহলে সে সহজে দ্রবীভূত হয়ে যায়। অর্থাৎ আয়নীয় যৌগ জলে বা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। এইবার এখান থেকে একটা প্রশ্ন উঠে আসে যে ধ্রুবীয় দ্রাবক কি? ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় বা অজৈব দ্রাবকও বলতে পারি। অজৈব ধ্রুবীয় দ্রাবক কাদের বলা হয়? ফর এক্সাম্পল জল। এখানে জল সংকেত জানি আমরা H2O। এই জলের মধ্যে H+ এবং OH- এই দুজন এরা আয়নের আকারে সম্পূর্ণ ভেঙে না গিয়ে কি হবে? পরস্পরের দিকে ইলেকট্রনগুলো একটু একটু করে টেনে নিয়ে কিছুটা অতি সামান্য পরিমাণ, যেটাকে আমরা ডেল দিয়ে চিহ্নিত করে থাকি, খুব সামান্য হলে তাকে ডেল দিয়ে চিহ্নিত করা হয়। অতীব নগণ্য চার্জ ধনাত্মক এবং অতীব নগণ্য ঋণাত্মক চার্জের উৎপত্তি হয়ে থাকে। যেই সব দ্রাবকে এই রকম
চার্জ বা কোনো কোনো ধ্রুবায়ন লক্ষ্য করা যায়। ধ্রুবায়ন বলতে আমরা কি বুঝতে পারলাম? দুটো বিপরীত চার্জের উৎপত্তি। যখন কোনো দ্রাবকে দুটো বিপরীত চার্জের সৃষ্টি হয়ে থাকে সেই সমস্ত যৌগগুলোকে বা দ্রাবকগুলোকে বলা হয় ধ্রুবীয় দ্রাবক। বোঝা গেছে? তাহলে ধ্রুবীয় দ্রাবকে এরা দ্রবীভূত কেন হয়, এটা একটা প্রশ্ন থেকে যায়। ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হওয়ার জন্য এখানে আমাদের জানতে হবে দুটো বিষয়, একটা হচ্ছে ল্যাটিস শক্তি আর দ্বিতীয় হচ্ছে দ্রাবকায়ন শক্তি কি। ল্যাটিস শক্তি এবং দ্রাবকায়ন শক্তি। তাহলে তোমরা হেডিং করো যে ল্যাটিস শক্তি। ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনার্জি কি? ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনার্জি, ল্যাটিস শক্তি বা জালক শক্তিও বলা হয়, এই কেলাস জালক বলে জালক শক্তিও বলা হয়, লিখে দিই জালক শক্তি। ল্যাটিস শক্তি বা জালক শক্তি বললে কি বুঝবো? এই যে কেলাস, কেলাসের ইংরেজিটাই হচ্ছে ল্যাটিস, ঠিক আছে? তা ল্যাটিস শক্তি বা কেলাস শক্তি কি? আমরা দেখলাম কোনো আয়নীয় যৌগ যখন গঠিত হচ্ছে কিভাবে আয়ন থেকে আয়নীয় যৌগ গঠিত হয়। তাহলে মনে করলাম NaCl এটা একটা আয়ন, তবে এর পেছনেও আবার একটু কাহিনী আছে। কি কাহিনী? আমরা সাধারণত জানি সোডিয়াম, মানে যাদের শেষে আম উচ্চারিত হয় সাধারণত তারাই কি হয়? ধাতু হয়। আর আমরা জানি ধাতু কঠিন অবস্থায় থাকে, আমরা জানি ধাতু কঠিন অবস্থায় থাকে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতু। তো সোডিয়ামও সেরকম একটা ধাতু যার প্রাথমিক অবস্থা কি? সে স্বাভাবিক কঠিন অবস্থায় বর্তমান থাকে, সেই জন্য তার পাশে লিখে দিলাম আমি সলিড। তো সলিড সোডিয়াম, একে কি করতে হবে? যদি গ্যাসে পরিণত করতে হয় তখন কি করতে হবে? পাশে জি লিখে দিলাম, কারণ কি এটা গ্যাসে আছে, ঠিক আছে? এই যে Na সলিড, এখান থেকে Na+G লিখে দিয়েছি, এর মাঝেও একটা ধাপ আছে। কারণ কি? আমরা যখন আয়োনাইজেশন শক্তি পড়েছিলাম, ঠিক করে মনে করবে সংজ্ঞাটা। আয়োনাইজেশন শক্তিতে কি লেখা আছে? কোনো বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু যে কি তার ভূমিস্তরে আছে, কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু তার শেষ কক্ষ থেকে একটি ইলেকট্রন বর্জন করে দিতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, তাহলে তাকে কি বলা হবে? আয়োনাইজেশন শক্তি। তো এখানে Na থেকে Na+, Na পরমাণু আছে, Na+ কি আছে? গ্যাসীয়, মানে সলিড থেকে গ্যাস এটা আমরা তৈরি করতে পারবো না। কারণ কি? মানে সলিড কঠিন কোনো পরমাণু থেকে একটা ইলেকট্রন আমরা বের করে নিতে পারি না। বুঝতে পেরেছো? আয়োনাইজেশন শক্তি হওয়ার জন্য পরমাণুটিকে অবশ্যই গ্যাসীয় অবস্থায় হতে হবে। তার জন্য একে কি করা হয়? হিটিং করানো হয় বা ঊর্ধ্বপাতন বলা হয়। ঊর্ধ্বপাতন, যদি তাপ প্রয়োগ করি তখন এই Na সলিড থেকে Na বাষ্প বা গ্যাসে পরিণত হবে। তারপর সেই Na থেকে আমরা আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়নীভবন বিভবের মাধ্যমে একটা ইলেকট্রন বাইরে বের করতে পারি। তাহলে ল্যাটিস যে গঠন এত সহজ নয়, কঠিন থাকে ধাতু, কঠিন অবস্থায় থাকে, সেখান থেকে তাকে কি করতে হয়? গ্যাসীয় অবস্থায় নিয়ে যেতে হয়। গ্যাসীয় অবস্থা থেকে কিভাবে গ্যাসীয় অবস্থায় নিয়ে যেতে পারি? আমরা ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, কঠিন থেকে গ্যাসে নিয়ে যেতে পারি। তারপর তার গ্যাসীয় বা বাষ্প থেকে আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আমরা কিছু পরিমাণ আয়নীভবন বিভব বা কিছু পরিমাণ শক্তি প্রয়োগ করে একটা ইলেকট্রন বাইরে বের করে দিতে পারি। এইবার আমার সোডিয়াম কঠিন থেকে গ্যাসিয়াস অবস্থায় পরিণত হলো। একই রকমভাবে ক্লোরিন, ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন কি হিসেবে থাকে? কোনোভাবেই ক্লোরিন পরমাণু হিসেবে থাকে না। ক্লোরিন কি ফর্মে থাকে? এরা ClCl গ্যাস হিসেবে থাকে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন তরল অবস্থায় থাকে। ফ্লোরিন আর ক্লোরিন এরা দুজন গ্যাসীয় অবস্থায় থাকে।
হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এরা কি গ্যাস হিসেবে থাকে। তাহলে ক্লোরিন গ্যাস তারা আণবিক অবস্থায় থাকে, এদেরকেও কি করতে হয়, পরমাণুতে নিয়ে আসতে হয়। কিভাবে, এদের মধ্যে যে বন্ধন থাকে বন্ধন ভেঙে দিলে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। বন্ধন ভাঙার জন্য যে পরিমাণ শক্তি দিতে হয় তাকে বলা হয় বন্ধন বিভাজন শক্তি। ঠিক আছে, তো যখন আমরা ক্লোরিন গ্যাস থেকে ক্লোরিন পরমাণুতে পরিণত করব তখন সে হলো কি ক্লোরিন মুক্ত বা বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুতে পরিণত হলো। এটার জন্য কি বন্ধন বিভাজন শক্তি বা বন্ধন বিভাজন শক্তি বা একে আরো নাম হচ্ছে অ্যাটমাইজেশন এনথ্যালপি, বা বাংলাটা কি মনে নেই, তো বন্ধন ভাঙতে হয় বা অ্যাটমাইজেশন এনার্জি। অ্যাটমাইজেশন এনার্জি বা বন্ধন বিভাজন শক্তি দুটো আলাদা, কিন্তু আমরা এখানে একই হিসেবেই পড়ব। তার কারণ কি, যেহেতু এর বন্ধন ভাঙলে তবেই এ পরমাণুতে পরিণত হবে, তাই আমরা এখানে বন্ধন বিভাজন এবং অ্যাটমাইজেশন শক্তি দুটোই একই পড়ব। এটা ছিল কি অণু, সেখান থেকে এটা কি পাওয়া গেল পরমাণু, অণু থেকে পরমাণুতে পরিণত করলাম, পরমাণু কি অ্যাটম, তাহলে মলিকিউল থেকে আমরা অ্যাটমে আনলাম, সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাটমাইজেশন এনার্জি। পরে এগুলো আমরা তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে ভালো করে ডিটেলসে পড়বো। কিন্তু আবার দেখো, যেহেতু ক্লোরিন বন্ধন ভেঙে দিতেই এরা কিসে পরিণত হয়ে যাচ্ছে, পরমাণুতে পরিণত হয়ে যাচ্ছে, তাই আমরা এদেরকে বন্ধন বিভাজন শক্তিও বলতে পারি। এদের মাঝে যে শক্তির প্রয়োজন হবে সেটাকে বন্ধন বিভাজন শক্তি বা অ্যাটমাইজেশন শক্তিও আমরা বলবো, কিন্তু পরে বলবো না, এখন আপাতত বলবো। তো কি দেখতে পেলাম, কিভাবে একটা আয়নীয় যৌগ গঠিত হচ্ছে, যখন ধাতু থাকছে তারা কঠিন অবস্থায় থাকছে, কঠিন অবস্থা থেকে তাদেরকে গ্যাসীয় অবস্থায় নিয়ে যাওয়া হয়, তারপর আয়নাইজেশন বিভব প্রয়োগ করে আয়নে পরিণত করতে হয়। অপরপক্ষে কোনো অধাতু তারা গ্যাসীয় অবস্থায় বা আণবিক অবস্থায় থাকে, তাদের আণবিক অবস্থা থেকে বন্ধন বিভাজন শক্তি বা অ্যাটমাইজেশন শক্তি প্রয়োগ করে তাদেরকে পরমাণু বা পারমাণবিক অবস্থায় নিয়ে আসা হয়। এই পর্যন্ত বোঝা গেছে। তাহলে পারমাণবিক অবস্থায় এসে গেলে তখন আমরা এই ক্লোরিনের সঙ্গে একটা ইলেকট্রন প্রবেশ করাবো। কিভাবে, পরমাণু থেকে আয়নে কি করে পরিণত করাতে পারি, এটা কি, এটা ছিল ধনাত্মক আয়ন, ইলেকট্রন বের করে দেওয়া হয়েছিল, শক্তি দিতে হয়েছিল, আর এটা কি অ্যানায়নে পরিণত করা হচ্ছে, একে কি বলা হবে, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি। তার ফলে পরমাণু থেকে আয়নে পরিণত হলো, তারপরে এইবার দুটো আয়ন পরস্পরের সঙ্গে যুক্ত হবে। হয়েছে, অনেক গল্প আছে। তাহলে এইবার যে এনে পাওয়া গেল সে কি অবস্থায় আছে, প্লাস এবং গ্যাসীয় অবস্থায় আছে, তার সঙ্গে ক্লোরিন মাইনাস এবং গ্যাসীয় অবস্থায় আছে। এইবার এরা দুজন যুক্ত হতে পারে, এরা দুজন আয়নীয় বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত হতে পারে। যুক্ত হলে কি হবে, এরা NaCl যৌগ গঠন করবে। যৌগ গঠন করার ফলে কিছু পরিমাণ শক্তি বাইরে বেরিয়ে আসবে, এই শক্তিকে বলা হয় ল্যাটিস শক্তি। ল্যাটিস শক্তি বা জালক শক্তি, ইংরেজিতেও ল্যাটিস, বাংলাতেও ওই ল্যাটিস শক্তি বা জালক শক্তি বলা হয়। ইংরেজিতে হচ্ছে LATT, ল্যাটিস এনার্জি। তাহলে ল্যাটিস এনার্জি বা শক্তি কি পাওয়া গেল, একটি আয়নীয় যৌগ গঠন করার জন্য। এবার আমরা একটি তো বলি না, কি বলি, যেহেতু এরা একটা দুটো হিসেবে নয়, তো স্বতন্ত্র নয়, কি হিসেবে আছে, আণবিক বা মানে কেলাস হিসেবে আছে, যেখানে অনেক সংখ্যক আছে, তাই আমরা সেখানে মোল প্রয়োগ করলে সেটা অনেক বেশি উপযুক্ত হবে। তাহলে এক মোল কোনো আয়নীয় যৌগ উৎপন্ন হবে কি থেকে, গ্যাসীয় আয়ন থেকে। এক মোল আয়নীয় যৌগ উৎপন্ন হবে কি থেকে, গ্যাসীয় আয়ন থেকে। তাহলে গ্যাসীয় কোনো বিপরীতধর্মী গ্যাসীয় আয়ন থেকে এক মোল পরিমাণ
আয়নীয় যৌগ উৎপন্ন হওয়ার জন্য যে পরিমাণ শক্তি নির্গত হয় বা বেরিয়ে যায় তাকে বলা হবে ল্যাটিস শক্তি। এখন একটু মনে রাখো, ল্যাটিস শক্তিকে এইভাবে চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, ডেল এইচ এল। এইচ হচ্ছে এনথ্যালপি, পরে জানবো। ল্যাটিসের জন্য এল দিয়ে আমরা চিহ্নিত করলাম, ঠিক আছে। তাহলে ডেল এইচ হচ্ছে ল্যাটিস। যেহেতু সিস্টেম থেকে বা আমরা দেখলাম ল্যাটিস শক্তি মানে ল্যাটিস থেকে বা আয়নীয় যৌগ থেকে শক্তি বেরিয়ে যাচ্ছে, তাহলে তার চিহ্ন কি হবে? ঋণাত্মক না ধনাত্মক? টাকা বেরিয়ে গেলে আমাদের মাইনাস হয়ে যায়, তাহলে ল্যাটিস শক্তি কি হবে? মাইনাস নেগেটিভ চার্জ যুক্ত। বোঝা গেছে? তাহলে ল্যাটিস শক্তি কি দেখলাম? কোনো গ্যাসীয় আয়ন থেকে 1 মোল পরিমাণ আয়নীয় যৌগ উৎপন্ন হওয়ার জন্য যে পরিমাণ শক্তি বাইরে বেরিয়ে আসবে তাকে বলা হবে ল্যাটিস শক্তি। ঠিক আছে, এই পর্যন্ত কোনো অসুবিধা নেই আশা করি। দ্রাবকায়ন শক্তি, দ্রাবকায়ন শক্তি বা সলভেশন এনার্জি। আয়নীয় যৌগ বললাম কিসে দ্রবীভূত হতে পারে? ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হতে পারে। তাহলে দ্রাবক আয়ন শক্তি কি পেলাম এখান থেকে? দেখো, দ্রাবক আয়ন, দ্রাবক আয়ন মানে দ্রাবক দ্বারা আয়নীয় যৌগ বা ল্যাটিস থেকে আয়নিত হওয়ার জন্য যে শক্তি নির্গত হবে তাকে বলা হবে দ্রাবকায়ন শক্তি। বা ঘুরিয়ে এরম বলতে পারি, আয়নীয় যৌগ কোনো দ্রাবকে দ্রবীভূত হলে যে পরিমাণ শক্তি নির্গত হবে। এইবারে কথা হচ্ছে, তোমরা বলবে মানে দ্রবীভূত হবে তার জন্য আবার শক্তি কিভাবে নির্গত হবে? কেন হবে না? কারণ আমরা দেখলাম NaCl আয়নীয় যৌগ কুলম্বীয় আকর্ষণ বলের দ্বারা যুক্ত আছে। যখন আমরা বাড়িতে কেউ এলে 1 গ্লাস জলে 1 চামচ নুন মিশিয়ে দিই, কি হবে? NaCl গুলো, তাহলে জল যোগ করে দিলাম, আর একটু আগেই জানলাম জল হলো ধ্রুবীয় দ্রাবক, জানলাম তো। তাহলে OH এইরকম ভাবে, আর এখানে একটা দিয়ে দিই, হয়েছে? তাহলে যখনই আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম জলের মধ্যে, জলের অণুগুলো H প্লাস OH মাইনাস, H প্লাস OH মাইনাস এইভাবে ধ্রুবায়িত হতে থাকে, হ্যাঁ কি না? কি বোঝা যাচ্ছে তো? হয়েছে? প্রথমেই যেটা বলেছিলাম, আয়নকে কে সুস্থিতি দেবে? যদি সে কোনো দ্রবণে থাকে তখনই সে সুস্থিতি পাবে। এইবারে তাহলে এখানে দেখো, 2 ধরনের আয়নের মধ্যে দুটো অংশ তৈরি, দ্রবণের মধ্যে যে দ্রাবক অণুগুলো আছে তাদের দুটো অংশের উৎপন্ন হয়ে গেল। দুটো অংশের মধ্যে তারা এবার দেখছে যে NaCl এদেরও মধ্যে দুটো অংশে ভেঙে যাওয়ার একটা ক্ষমতা থাকে। তারা তখন কি করলো? নিজেরা নিজেদের মধ্যে পুনর্বিন্যাস ঘটিয়ে ফেললো। কি? যারা মাইনাস তারা বললো যে Na প্লাস আয় আমাদের সাথে আয়। ও এরা কি করলো? একে টানতে শুরু করলো, এরা একে টানতে শুরু করলো, একে টানতে শুরু করলো, একে টানতে শুরু করলো, এও একে টানতে শুরু করলো, এইভাবে টানতে শুরু করলো। তাহলে টানতে শুরু করলে কি হবে? Na প্লাস ও কি হবে? এরম হতে থাকবে, OH মাইনাস ও এরম হতে থাকবে। আচ্ছা, এটা এখানে পজিটিভ দিয়ে দিচ্ছি, OH OH এইভাবে মোট 6টা হবে। কি ত্রিবন্ধন? কোথায় ত্রিবন্ধন দেখতে পেলে? এটা এদের মধ্যে আকর্ষণ বল দেখানোর জন্য এটা দেখানো হয়েছে এইরকম ভাবে, ঠিক আছে? তাহলে Na কে 6 দিক থেকে 6টা OH ঘিরে ধরল। তারপরে Cl একই রকম ভাবে H গুলো, মানে এগুলো সব এরম ভাবে আছে। এর আমি আর H গুলো এইদিকে আঁকলাম না, জড়িয়ে যাবে বলে, বুঝতে পেরেছো?
এরও একই রকমভাবে এইচ, এইদিকে OH আছে, এইচ, এইদিকে OH আছে, একই রকমভাবে এইচ, এইদিকে আছে এইচ। হয়েছে? এই পর্যন্ত হয়েছে। কি দেখলাম? হিরো হিরোইন তারা এক জায়গায় আছে, এবার ভিলেন মানে যে যার পরিবারের লোক এসে গেছে, তারা এবার টানাটানি শুরু করেছে। এনএকে তার পরিবারের লোকজন টানতে শুরু করেছে, সিএলকে তার পরিবারের লোকজন টানতে শুরু করেছে, ছিল একসাথে। তো মোটামুটি দুজন এখন টানাটানির ফলে দেখা গেল দুজন আলাদা দুদিকে হয়ে গেল। হয়েছে? তারা ল্যাটিস গঠনের সময় কি হয়েছিল? কিছু পরিমাণ শক্তি তাদেরকে প্রয়োগ করা হয়েছিল। আয়োনাইজেশন শক্তি ছিল, আয়োনাইজেশন শক্তি ছিল, অ্যাটমাইজেশন শক্তি ছিল, তো তারপর বাষ্পীভূত করা হয়েছিল, বাষ্পীভূত করার ফলে ঊর্ধ্বপতন একটা শক্তি ছিল, বিভিন্ন শক্তি তাদের মধ্যে জমা ছিল। ল্যাটিস শক্তির ফলে কিছু পরিমাণ শক্তি ছেড়ে দিয়েছে ঠিকই, তবু তাদের মধ্যে কিছু পরিমাণ শক্তি ছিল, ভালোবাসা ছিল। কিন্তু যখন পরিবারের লোকজন তাদেরকে টেনে আলাদা করে দিল, তার ফলে কি হবে? সব ভালোবাসা ধুয়ে মুছে একদম মলিন হয়ে গেল। এদের মধ্যে যে শক্তি ছিল, শক্তিও ধীরে ধীরে বাইরে বেরিয়ে চলে এলো। বোঝা গেছে? তাহলে এরাও টানাটানি করবে, টানাটানি করার ফলে যখন আলাদা হয়ে যাবে কিছু পরিমাণ শক্তি বেরিয়ে যাবে। কারণ শক্তি কেন বেরিয়ে যাবে বললাম? ল্যাটিস গঠনের সময় তাদের মধ্যে বেশ কিছু পরিমাণ আয়নে পরিণত করার জন্য বেশ কিছু পরিমাণ শক্তি প্রয়োগ করে তাদেরকে মোটামুটি দীর্ঘদিনের ভালোবাসা জমা হয়েছিল এদের মধ্যে। তারপর যখন আলাদা হয়ে গেল তখন সেই পরিমাণ ভালোবাসা বা শক্তি বেরিয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি? কোনো আয়নীয় যৌগ, সেই একই এক মূল, কোনো আয়নীয় যৌগকে যদি আমরা আয়নিত করে বা জলে দ্রবীভূত করে আয়নে ভেঙে দিই, তার ফলে ওই আয়নীয় যৌগটি ওই দ্রাবকে যদি দ্রাবক জল নেওয়া হয় সেটা পরের কথা, আয়নীয় যৌগ ওই দ্রাবকে কি হয়ে যাবে? দ্রবীভূত হয়ে যাবে। কখন? যদি এই যে মানে পরিবারের লোকজন টানাটানি করে আলাদা করতে পারে, তবেই তারা আলাদা হয়ে যাবে। যদি টানাটানি করতে না পারে তখন তারা আলাদা হবে না। বোঝা গেছে? যদি এদের যে আকর্ষণ বল তার তুলনায় এদের বাড়ির লোকজনের যদি আকর্ষণ বল বা টানাটানি করার শক্তি বেশি থাকে, তাহলে তাদেরকে আলাদা করা যাবে। আর এইভাবে তারা আলাদা হয়ে যাবে। আর আলাদা হওয়ার সময় কিছু পরিমাণ শক্তি তারা রিলিজ করে দেবে বা শক্তি বর্জন করে দেবে। সেই পরিমাণ শক্তিকে বলা হবে দ্রবীভবন শক্তি বা দ্রাবকায়ন শক্তি। আর যদি দ্রাবক জল হয় তখন তাকে বলা হবে হাইড্রেশন শক্তি। হয়েছে? হ্যাঁ। তাহলে যখন আমরা দ্রাবকায়ন শক্তি কাকে বলা হবে? লেখো, দ্রাবকায়ন শক্তি বা সলভেশন এনার্জি কখন কাকে বলা হবে? আয়নীয় যৌগ কোনো ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হলে, ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হওয়ার ফলে যে পরিমাণ শক্তি নির্গত হয়, একে আমরা কিভাবে লিখতে পারি? ঠিক এইভাবে NaCl নিচে লিখছি, দেখতে পাচ্ছ কিনা দেখো, NaCl প্লাস জলেই দিলাম, এটা কি অবস্থায় আছে? সলিড। আর জল কি অবস্থায় আছে? লিকুইড। কি তৈরি হবে? আলাদা হয়ে যাবে তো নিশ্চয়ই। তাহলে Na প্লাস আয়নিত হয়ে গেছে, এই জন্য পাশে আমরা অ্যাকোয়াস শব্দটা লিখে থাকি, প্লাস Cl মাইনাস অ্যাকোয়াস শব্দটা লিখে থাকি, প্লাস কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হবে বা নির্গত হবে। এই শক্তিকে কি দিয়ে চিহ্নিত করা হয়? ডেল এইচ এস দিয়ে চিহ্নিত করা হয়, ডেল এইচ এস দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে এ কি হবে? ঋণাত্মক হবে, কারণ কিছু পরিমাণ শক্তি
কিছু পরিমাণ শক্তি বেরিয়ে যাচ্ছে, তাই একে আমরা ঋণাত্মক হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে জানলাম কোনো আয়নীয় যৌগ কোনো দ্রাবকে দ্রবীভূত হওয়ার জন্য কি লাগবে, শক্তি বর্জন করবে। ঠিক আছে, তা কোনো আয়নীয় যৌগ কোনো দ্রাবকে দ্রবীভূত হওয়ার জন্য এই দুটো বিষয়ে আমাদের ধারণা থাকা অতি আবশ্যক। কি কি? একটা হলো ল্যাটিস শক্তি আর একটা হলো দ্রাবকায়ন শক্তি বা সলভেশন এনার্জি। আর যদি দ্রাবক হিসেবে জল ব্যবহার করা থাকে তাকে কি বলা হবে? হাইড্রেশন এনার্জি। হাইড্রেশন এনার্জি। হয়েছে এই পর্যন্ত? এইবারে তাহলে দুটো শক্তি জানলাম, এইবারে আমরা দেখব দ্রবীভবন হচ্ছে কিনা, মানে কোনো যৌগ জলে বা কোনো দ্রাবকে দ্রবীভূত হচ্ছে কিনা সেটা কি করে জানবো? তাকে বলা হবে দ্রবীভবন। ওই যে প্রক্রিয়াকে কি বলা হবে? দ্রবীভবন বলা হবে। মানে যদি আমরা বলি NaCl 1 গ্লাস জলে বা লবণ 1 গ্লাস জলে দ্রবীভূত হয়ে গেছে, তাহলে কি বলি? যে দ্রবীভূত হয়ে গেছে বা দ্রবীভবন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে। হয়েছে তো? তাহলে কখন কোনো যৌগ কোনো দ্রাবকে দ্রবীভূত হবে কিভাবে জানতে পারবো? সেটা আমরা এই যে ΔH সলিউশন থেকে জানতে পারি। এটা কি? কোনো যৌগ কোনো দ্রাবকে দ্রবীভূত হবে কিনা জানা যায় কিভাবে? এই সলিউশনের সাহায্যে, এই ইকুয়েশনের সাহায্যে। তাকে বলা হয় ΔH সলিউশন। কি? যদি ΔH সলিউশন ধনাত্মক হয় তবেই দ্রবীভবন সম্ভব। যদি ΔH সলিউশন ধনাত্মক হয় তবেই দ্রবীভবন সম্ভব। যদি কেউ দ্রবীভূত না হয় তাহলে তার সেখান থেকে কি বুঝবো? তার ΔH সলিউশনের ভ্যালু ঋণাত্মক। যেমন NaCl জলে দ্রবীভূত হয়, তাহলে সেখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারবো? তার ΔH সলিউশন বা দ্রবীভবনের যে এনথালপি বা শক্তির পরিবর্তন কি হবে? ধনাত্মক হবে। কি হবে? দ্রবীভূত। আর যদি নেগেটিভ হয় তাহলে অদ্রবীভূত। মানে এটা হচ্ছে দ্রাব্য আর এটা হচ্ছে বলতে পারি অদ্রাব্য। মানে যদি বলা হয় NaCl জলে দ্রাব্য, কারণ কি? তার ΔH সলিউশনের ভ্যালু ধনাত্মক। যদি বলা হয় ক্যালসিয়াম সালফেট, আমরা জানি জলে দ্রবীভূত হয় না, কারণ কি? তার ΔH সলিউশনের ভ্যালু ঋণাত্মক। এইবার সলিউশনটা মানে ইকুয়েশনটা কি সেটা দেখব। ΔH সলিউশন সমান সলভেশন মাইনাস ΔH ল্যাটিস। তখন দ্রবীভূত হবে যদি ΔH সলিউশনের ভ্যালু ধনাত্মক হয়, তখন দ্রবীভূত বা দ্রাব্য হবে। আর যদি ΔH সলিউশনের ভ্যালু ঋণাত্মক হয় তখন দ্রবীভূত হবে না বা অদ্রাব্য হবে। কিভাবে? ΔH সলিউশনের ভ্যালু একটু আগেই দেখলাম যে ΔH সলিউশন মানে টানাটানি হচ্ছে। মানে পরিবারের লোকজন যখন NaCl-কে টেনে আলাদা করে দিচ্ছিল, মানে কি? পরিবারের লোকজনের শক্তি বেশি ছিল কার তুলনায়? NaCl-এর মধ্যে যে আকর্ষণ বল বা ভালোবাসা ছিল তার তুলনায় তার পরিবারের লোকজনের শক্তি অনেক বেশি ছিল, তাই তাদেরকে আলাদা করা সম্ভব হয়েছিল। কিন্তু যদি এরম দেখা যায় ভালোবাসা গভীর হয়ে গেছে আর টেনে তাদেরকে আলাদা করা যাচ্ছে না, তখন কি তারা দ্রবীভূত হবে? যদি NaCl-কে টেনে আলাদা করা না যায়, মানে পরিবারের লোকজনের শক্তি কম পড়ে যাচ্ছে, তাহলে দ্রবীভূত হবে না। তাহলে ΔH সলিউশনের ভ্যালু যদি বেশি হয় তখন দ্রবীভূত হতে পারবে। যেমন ধরো বললাম দুটো ক্ষেত্রেই শক্তি কি হবে? বেরিয়ে যাবে। দুটো ক্ষেত্রেই শক্তি বেরিয়ে যাবে। তা যদি শক্তি বেরিয়ে যায় তাহলে বেরিয়ে গেলে কোনো কিছু ঋণাত্মক হচ্ছে,
মনে করলাম ডেল এইচ সলিউশন মানে পরিবারের লোকজনের শক্তি, মনে করলাম একটা সংখ্যা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। -2 শক্তির ইউনিট হয় জুল। আর ল্যাটিস শক্তি মানে NaCl এর ভালোবাসা, এইটা কোনটা কম? ল্যাটিস শক্তির পরিমাণ কম হবে তো, তাহলে বিয়োগ করলে কি দাঁড়াবে? -2 মাইনাসে মাইনাসে +5, তাহলে ভ্যালু এসে গেল +3। অর্থাৎ যদি পরিবারের লোকজনের শক্তি বেশি হয়, -2 বেশি, দুটোই নির্গত হচ্ছে শক্তির পরিমাণ। পরিবারের লোকজনের শক্তি অনেক বেশি, তাই তারা কি করলো? প্রথম থেকে তাদেরকে আলাদা করে দিল, তারা দ্রবীভূত হয়ে গেল। ঠিক আছে, কিন্তু যদি তাদের মধ্যে আকর্ষণ বল অনেক বেশি হয় NaCl এর মধ্যে, যেমন একটা উদাহরণ নিয়ে নেওয়া যাক, এটা ধরো -5, এটা হলো -2, তখন কি হবে? মাইনাস এসে যাবে, মানে ল্যাটিস শক্তির পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, এটা -5 আর -2, তার ফলে তারা সহজে দ্রবীভূত হবে না। বোঝা গেছে? তাহলে কখন কোনো আয়নীয় যৌগ কোন দ্রাবকে দ্রবীভূত হবে সেটা কিসের উপর নির্ভর করবে? তাদের ডেল এইচ সলিউশনের মানের উপর। হয়েছে?